আসসালামু আলাইকুম, তাসরিমা নাহিদ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, জানাবো পুরো খবর। শিক্ষা প্রতিষ্ঠানে হামলার ঘটনা আর সহ্য করা হবে না জানিয়ে যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, যাত্রাবাড়িতে ভাঙচুরের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে কথা জানান তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম জানান, দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টার পেছনে ষড়যন্ত্র থাকতে পারে। তিনি বলেন, পরিকল্পিতভাবে একটি অস্থিরতা তৈরির চেষ্টা করা হচ্ছে। বিগত ফ্যাসিস্ট সরকার নানাভাবে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। একদিনে এতগুলো ঘটনা কাকতালীয় হতে পারে না। এই ইন্ধনের পেছনে কারা জড়িত তা তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি। তথ্য উপদেষ্টা আরও জানান, কোনো মিডিয়া বন্ধের পক্ষে নয় সরকার। কোনো গণমাধ্যমের ওপর হামলা সহ্য করা হবে না। বর্তমান পরিস্থিতিতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে আহ্বান জানান উপদেষ্টা আসিফ মাহমুদ। কোনো পত্রিকা অফিসে ভাঙচুর করা, সেটা পত্রিকা বন্ধের জন্য চাপ প্রয়োগ করা, সেটা আমরা সমর্থন করি না এবং এটা আমরা এই ধরনের ঘটনা পরবর্তীতে ঘটলে এটা টলারেট করা হবে না। ভাঙচুরের ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং আমাদের আহ্বান থাকবে, মানুষ যদি ক্ষুব্ধতা থাকে সেটা শান্তিপূর্ণভাবে যাতে প্রকাশ করে। ন্যাশনাল মেডিকেল কলেজ, যেটা পুরান ঢাকায় অবস্থিত, সেই কলেজের বিরুদ্ধে কিন্তু সেখানে সোহরাওয়ার্দী কলেজ কীভাবে ইনভলভ হলো এবং এরপর পালাক্রমে হামলার প্রত্যুত্তরে হামলা, এই ঘটনাগুলোর মধ্যে কারা কারা জড়িত, ভাঙচুর সহ হতাহতের বিষয়গুলোতে অবশ্যই আইনগতভাবে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান আছে। এই ধরনের ঘটনাকে আর কোনোভাবেই টলারেট করা হবে না। আইন শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ চেষ্টা করেছে যে কোনো ধরনের সংঘর্ষ এড়াতে। বিনা সুদে ঋণ দেবার কথা বলে কয়েক হাজার মানুষকে রাজধানীর শাহবাগে নিয়ে আসে অহিংস গণ অভ্যুত্থান আন্দোলন নামের একটি সংগঠন। সন্দেহজনক হওয়ায় মূল পরিকল্পনাকারী সহ কয়েকজনকে আটক করে আইন শৃঙ্খলা বাহিনী। নিজ এলাকায় ফেরত পাঠায় অন্যদের। পুলিশ বলছে, প্রতারণা না অন্য কোনো উদ্দেশ্যে তাদের ঢাকায় আনা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। নূর হোসেনের রিপোর্ট। ময়মনসিংহ থেকে আসা যাত্রী বোঝাই বাসটি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশের সময় আটক করে শাহবাগ মোড়ে উপস্থিত ছাত্র জনতা। অহিংস গণ অভ্যুত্থান আন্দোলন নামের একটি সংগঠনের মহাসমাবেশের ব্যানার রয়েছে বাসে। তবে কেন ঢাকায় এসেছেন এমন প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি ভেতরের যাত্রীদের কেউই। তারা বলছেন, ঋণ দেওয়ার কথা বলে তাদের ঢাকায় আনা হয়েছে। ওই যে লোক আছে সামনে, আর আমরা তো জানি না, আমরা মুসলমান তো লোন দিব, ওই মহিলাটা জানছে কিসে বলে সংস্থা এর থেকে টাকা দেবে, আমরা যার যে পরিমাণ ঋণের এরকম ভাবে দেবে। আসছি তো ওই জন্য নিয়ে আইছে আঙ্গুরে, কে লেগে নিয়ে আইছে এটা তো সঠিক আমরা জানি না। এরা সঠিক বলতে পারতেছি না, না আসলে টাকা বলবো, এরা বলছে না। সাধারণভাবে আমরা যেটা শুনছি আঙ্গুর নিয়ে আইছি, আমরা আইছি, আমরা তো এছাড়া কিছু জানি না। শাহবাগের প্রত্যক্ষদর্শীরা বলছেন, সোমবার ভোররাত থেকে বেশ কয়েকটি বাসে এভাবে কয়েক হাজার মানুষকে ঢাকায় আনা হয়েছে। বলছে যে আমাদের যারা ব্যবসা করবে, গরু কিনবে, গরু কিনে দিবে, যারা গাড়ি কিনবে, গাড়ি কিনে দিবে, ওরা আয়ের ভিত্তিতে কিস্তি নিবে, কোনো সুদ নিবে না। তাদের গাড়ি আসছে, তা আমরা দৌড়ছে আটকাইছি। আটকানোর পরে তারা বললো যে সরকার থেকে নাকি 1 লাখ টাকা করে দিবে। এই ঘটনায় অহিংস গণ অভ্যুত্থান আন্দোলনের আহ্বায়ক আবম মোস্তফা আমিন সহ মূল পরিকল্পনাকারীদের আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী। এখন পর্যন্ত আমরা এই সংগঠন ছাড়া অন্য কোনো সংগঠনের পরিচয় এখনো নিশ্চিত হতে পারিনি। এই জন্য বললাম যে যাচাই বাছাই কিন্তু চলছে, যে ওনার আসলে উদ্দেশ্যটা কি, ওনার ব্যাকগ্রাউন্ড কি, উনি এটা দিয়ে কি করতে চাচ্ছিলেন। এদিকে অর্থের বিনিময়ে ঢাকায় লোক জমায়েতের মাধ্যমে অরাজকতার চেষ্টার অভিযোগে ঢাকা আরিচা মহাসড়ক সহ রাজধানীর প্রবেশ পথগুলোতে যানবাহনে তল্লাশি করেছে পুলিশ। সাভার থেকে জব্দ করা হয়েছে 5টি যানবাহন। এছাড়া মানিকগঞ্জে 5 জনকে আটক করা হয়েছে। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকাস্থ সৌদির রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আল দোহাইলান। সোমবার রাতে বেগম জিয়ার গুলশানের বাসভবন ফিরোজায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে খালেদা জিয়ার সাথে কুশল বিনিময় করেন ইউসুফ ইসা আল দোহাইলান। এ সময় খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিয়ে তার সুস্থতা কামনা করেন সৌদির রাষ্ট্রদূত।
দীর্ঘদিন পর আনুষ্ঠানিকভাবে কোনো কূটনীতিকের সাথে সাক্ষাৎ করলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ব্যক্তিগত চিকিৎসক ডক্টর AZM জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর এনামুল হক এ সময় উপস্থিত ছিলেন। সংস্কার নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে বিএনপির কোনো বিরোধ নেই জানিয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, সঠিক সময়ে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতায়ন জরুরি। স্বৈরাচারী বিতাড়িত শক্তি দেশের ভেতরে এবং বাইরে থেকে ষড়যন্ত্র করছে অভিযোগ করে তিনি ফ্যাসিবাদ বিরোধী দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। শফি মাহমুদ সাগরের রিপোর্ট। অথবা ভিন্ন। জাতীয় প্রেস ক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজের বার্ষিক সাধারণ সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, পরাজিত ফ্যাসিবাদী শক্তি এখনও দেশের বিরুদ্ধে নানা অপকর্ম চালিয়ে যাচ্ছে। একমাত্র জনগণের নির্বাচিত সরকারই সকল অরাজকতা বন্ধ করতে সক্ষম উল্লেখ করে দ্রুত গণতন্ত্রে ফেরার দাবি জানান তিনি। বিতাড়িত স্বৈরাচার এবং তাদের দোসর চক্র নানা কৌশলে আবারও মাথাচাড়া দিয়ে ওঠার অপচেষ্টা শুরু করেছে। অপশক্তি দেশের ভেতরে এবং বাইরে থেকে বাংলাদেশের পক্ষের শক্তির মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টির পায়তারায় লিপ্ত হয়েছেন। সংস্কার কার্যক্রম নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে বিএনপির কোনো বিরোধ নেই। সংস্কার আগে নাকি নির্বাচন আগে, যারা এ ধরনের প্রশ্ন তুলে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত হয়েছেন তাদের উদ্দেশ্য কিন্তু ভিন্ন। ক্ষমতাসীনদেরকে জনগণের কাছে জবাবদিহি করার মাধ্যমে বৈষম্যহীন দেশ গড়ার তাগিদ দিয়ে তারেক রহমান বলেন, ফ্যাসিবাদী শক্তি যাতে ফিরতে না পারে সেজন্য আইনের মাধ্যমে বিচার নিশ্চিত করতে হবে। পলাতক স্বৈরাচার আর তার দোসররা যাতে রাজনীতিতে পুনর্বাসিত হতে না পারে সেই ব্যবস্থা গ্রহণ করাও কিন্তু আমাদের কর্তব্য। এজন্যই যথাযথ আইনগত এবং রাজনৈতিক পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে আমরা মনে করি। ভোটের অধিকার প্রয়োগের সুযোগ পেলেই জনগণ তাদের রাজনৈতিক ক্ষমতা প্রয়োগ করে গণহত্যাকারী, খুনি, লুটেরা, পলাতক স্বৈরাচার এবং তাদের দোসরদেরকে রাজনীতির মাঠ থেকে বিদায় করে দিতে সক্ষম হবে। গণতন্ত্রের চর্চা জারি রাখার পাশাপাশি সব দলকে ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক থাকার আহ্বান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, শ্রম আইন সংস্কারে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ যেন বিদেশি ক্রেতাদের আরও বেশি আকর্ষণ করা যায়। প্রধান উপদেষ্টার কার্যালয়ে মার্কিন শ্রম ব্রাঞ্চ প্রতিনিধি দল তার সঙ্গে সাক্ষাৎ করতে এলে কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, অধ্যাপক ইউনূস প্রতিনিধি দলকে জানিয়েছে শ্রম আইনকে বৈশ্বিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে চায় অন্তর্বর্তী সরকার। তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকার শ্রম আইন সংস্কারের জন্য বিশেষ দূত নিয়োগ করেছে এবং স্থানীয় ও আন্তর্জাতিক শ্রম অধিকার সংগঠন ILO এবং পশ্চিমা দেশগুলোর উদ্বেগ মোকাবেলার জন্য কাজ করছে। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মার্কিন শ্রম দপ্তর উপ অর্থ সচিব থিয়া মেইলি এবং আন্তর্জাতিক শ্রম বিষয়ক বিশেষ প্রতিনিধি কেলি ফে রড্রিগেজ। দেশের বর্তমানে অস্থিরতা এবং সুদের হার বৃদ্ধির কারণে বেসরকারি বিনিয়োগ হচ্ছে না, এমন মন্তব্য করে পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেছেন, এর মধ্যে যদি সরকারি বিনিয়োগও কমে যায় তাহলে অর্থনৈতিক মন্দা হতে পারে। চলমান প্রকল্পগুলো দুর্নীতিমুক্তভাবে দ্রুত বাস্তবায়নের মাধ্যমে উন্নয়নে গতি ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে নির্দেশনা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভা শেষে ব্রিফিংয়ে তিনি কথা বলেন। একনেক সভায় 5টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়। প্রতিনিয়ত শিক্ষার্থীদের আন্দোলনে ঢাকা শহরের মানুষ অতিষ্ঠ, এর সমাধান কোথায়? ব্রিফিংয়ে এমন প্রশ্নের জবাবে শিক্ষা উপদেষ্টা বলেন, অনেক দাবি ইতোমধ্যে থেমে গেছে, আর যেসব ন্যায্য দাবি আছে তারও সমাধানের আশ্বাস দেন উপদেষ্টা। এখন তো বেসরকারি খাতে বিনিয়োগের একটা স্থবিরতা চলছে, অস্থিরতার কারণে, অনিশ্চয়তার কারণে, রাজনৈতিক অনিশ্চয়তার কারণে, বিশৃঙ্খলার কারণে একটা
বেসরকারি খাতে উৎপাদন যা আছে এগুলাকেই ঠিক রাখার সমস্যা দেখা দিয়েছে। গার্মেন্টস ফ্যাক্টরিতে অনেক, কত সব জায়গাতেই তো অনেক আন্দোলন চলছে, এবং তার মধ্যে আবার বিনিয়োগিত বেসরকারি খাতে আগ্রহ এখন নাই। তার উপর সুদের হার অনেক বাড়িয়ে দেওয়া হয়েছে, তাতে করেও উদ্যোক্তারা খুব উৎসাহিত হচ্ছেন না নতুন বিনিয়োগের ব্যাপারে। ঢাকা মহানগর এলাকায় আগামী 1 মাস ব্যাটারি চালিত রিকশা চলাচল করতে কোনো বাধা নেই। ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মোহাম্মদ রেজাউল হকের চেম্বার আদালত হাইকোর্টের আদেশের ওপর 1 মাসের স্থিতাবস্থা জারি করেন। একই সাথে হাইকোর্টের দেয়া রুল 1 মাসের মধ্যে নিষ্পত্তি করতে বলেছে আদালত। গত 19 নভেম্বর ঢাকা মহানগর এলাকায় 3 দিনের মধ্যে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেয় হাইকোর্ট। এই আদেশের বিরুদ্ধে রাজধানীতে প্রতিবাদে নামে ব্যাটারি চালিত রিকশা চালকরা। আজও তারা বিভিন্ন জায়গায় জড়ো হয়ে প্রতিবাদ জানায়। আজকে পর্যন্ত যেসব ব্যাটারি চালিত রিকশা ঢাকা মহানগরীতে চলছে, এই রিকশাগুলো চলতে কোনো আইনগত কোনো বিধিনিষেধ নেই, কিন্তু আপিল বিভাগের চেম্বার বিচারপতি বলেছেন আমাদের রুলটি 1 মাসের মধ্যে নিষ্পত্তি করে দেওয়ার জন্য। চূড়ান্ত সিদ্ধান্তটি রুল নিষ্পত্তির পরেই হবে যে এই ব্যাটারি চালিত রিকশা ঢাকা মহাসড়কে চলবে কি চলবে না। ব্যাটারি চালিত রিকশা কারণে আমাদের জনজীবন কিভাবে ব্যাহত হচ্ছে, অ্যাট দ্য সেম টাইম আমি এটাও বলেছি যে যারা এই ব্যাটারি চালিত রিকশার উপরে জীবন নির্বাহ করেন তাদের বিষয়টি আমাদেরকে অত্যন্ত মানবিকভাবে দেখতে হবে। তবে যেহেতু সর্বোচ্চ আদালতের একটি বিষয়, একটা আইনি কাঠামোর মধ্যে না এনে যেন কোনো রকম কোনো সিদ্ধান্ত গ্রহণ করা না হয়। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে আটক করেছে পুলিশের গোয়েন্দা শাখা। আজ ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিন্ময় কৃষ্ণ দাসকে নিয়ে যায় ডিবি। ঢাকা থেকে বিমানে তার চট্টগ্রামে যাবার কথা ছিল। বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ গত 25 অক্টোবর চট্টগ্রামে সমাবেশ করে আলোচনায় আসে। চিন্ময় কৃষ্ণ দাস ওই মঞ্চের মুখপাত্র। ওই সমাবেশের পরপরই চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ এনে চট্টগ্রামে একটি রাষ্ট্রদ্রোহের মামলা করেন বহিষ্কৃত বিএনপি নেতা ফিরোজ খান। চিন্ময় কৃষ্ণ দাস হিন্দু সংগঠন ইসকনের অন্যতম সংগঠক। এদিকে অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের প্রতিবাদে রাজধানী ও চট্টগ্রামে বিক্ষোভ করেছে সনাতন ধর্মাবলম্বীরা। রাতে রাজধানীর মিন্টু রোডের ডিবি কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন তারা। চিন্ময় কৃষ্ণ দাসকে ডিবি কার্যালয়ে রাখার খবরে সন্ধ্যার পরই কার্যালয়ের সামনে অবস্থান নেন ইসকন অনুসারীরা। তারা অবিলম্বে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবি জানান। অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন প্রতিবাদকারীরা। অন্যদিকে চিন্ময় কৃষ্ণের মুক্তির দাবিতে চট্টগ্রাম নগরীর চেরাগি পাহাড় মোড়ে বিক্ষোভে অংশ নেন অসংখ্য সনাতন ধর্মাবলম্বী। এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়, দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা। অন্যদিকে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে রাতে যশোরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৈষম্য দূর করার এই সময়ে কেবল অপারেটরদের সাথেই সবচেয়ে বেশি বৈষম্য হচ্ছে বলে জানান কোয়াবের সভাপতি এবিএম সাইফুল হোসেন সোহেল। বলেন 1 মাসের মধ্যে 7-এর 6 ধারা বাতিল না করলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। দুপুরে রাজধানীর ইস্কাটনে কেবল অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় ইন্টারনেটের যুগে কেবল ব্যবসায় নিয়ে আশঙ্কা প্রকাশ করেন ব্যবসায়ীরা। কেবল টিভি অ্যাক্ট 2006 অনুযায়ী ওটিটি প্ল্যাটফর্মে লিনিয়ার টিভি চ্যানেল সম্প্রচার বন্ধ করা, 7-এর 6 ধারায় বর্ণিত কেবল অপারেটরদের ইন্টারনেট ব্যবসার জন্য লাইসেন্স নেওয়া নিষিদ্ধের ধারা বাতিল সহ 5 দফা দাবি তুলে ধরেন কোয়াবের সভাপতি। নির্দিষ্ট 5টি দাবি তুলে ধরছি। ইন্টারনেট ব্যবসা যেন করতে পারে সেই লক্ষ্যে বিটিআরসি কর্তৃক প্রণীত 7-এর 6 দ্বারা বাতিল করতে হবে। বিটিভির যে বর্ধিত লাইসেন্স ফি বৃদ্ধি করা হয়েছে সেটাকে পুনর্নির্ধারণ করতে হবে। 1 মাস পরে আমরা বৃহত্তর কর্মসূচি কলটা আমরা নিব।
ব্যারিস্টার তুরিন আফরোজ তার মা শামসুন নাহার তসলিমকে জামায়াতের রোকন হিসেবে প্রচারণা চালাচ্ছে, এমনকি তার মাকে উত্তরার বাসায় উঠতে তো দিচ্ছেই না, বরং গ্রামের বাড়িতে যাতে না থাকতে পারেন সেজন্য সন্ত্রাসীদের দিয়ে হুমকি দিচ্ছে বলেও অভিযোগ তার মায়ের। আমার বাসা থেকে ওর বাবা মারা যাওয়ার পর আমাকে বের করে দিল ভয় দেখিয়ে, এবং এই দখলদারি শুধু এখানেই নয়, আমার গ্রামের বাড়ি নীলফামারীতেও, আমার মরহুম স্বামীর গ্রামের বাড়ি, সেখানেও আমাকে নিষিদ্ধ করেছে। সন্ত্রাসীরা আমাকে ভয় দেখায় এবং আমাকে জামাতের রোকন বানিয়ে লিফলেট বিতরণ করছে। আমি আমার বাসায় উঠতে চাই, এই হলো কথা। পুলিশের মধ্যে চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ করতে না পারলে পদ ছেড়ে দেবেন বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। সকালে ডিএমপি সদর দপ্তরে অটোরিকশা, অটো ভ্যান ও ইজি বাইক চালকদের সাথে অনুষ্ঠিত বৈঠকে এমন মন্তব্য করেন তিনি। বেলা 11টার দিকে এই বৈঠক শুরু হয়। বৈঠকে রিকশা চালকরা তাদের বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরেন। কমিশনার শেখ সাজ্জাদ আলী বলেন, আদালতের সিদ্ধান্ত আসার পর সার্বিক বিষয়গুলো নিয়ে লিয়াজো কমিটির মাধ্যমে আবারও আলোচনা করা হবে। বৈঠক শেষে সাংবাদিকরা প্রশ্নের জবাবে কমিশনার বলেন, মামলা হবার মতো ঘটনায় কোনো থানা মামলা না নিলে সেই ওসিকে প্রত্যাহার করা হবে। একই সাথে পুলিশের অনিয়ম বন্ধে কঠোর হবার কথাও বলেন তিনি। যুক্তরাজ্যের সশস্ত্র বাহিনীতে যোগদানকারী ব্রাহ্মণবাড়িয়ার সর্বপ্রথম ব্যক্তি ও সাবেক ব্রিটিশ সেনা মাহমুদ শওকত আজাদ। দীর্ঘদিন যুক্তরাজ্যে থাকলেও ব্রাহ্মণবাড়িয়ায় জন্মভূমিতে সমাজসেবামূলক নানা কাজে সম্পৃক্ত তিনি। ভবিষ্যতেও এলাকাবাসীর পাশে থাকতে চান। শওকত আজাদের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদরের সুলতানপুর গ্রামে। তিনি ইংল্যান্ডের বিপিপি ইউনিভার্সিটি থেকে আইন ও মনোবিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এছাড়া ইউনিভার্সিটি অব দ্য ওয়েস্ট অব স্কটল্যান্ড থেকে ব্যবসা প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি বিখ্যাত ব্রিটিশ সেনাদের ক্লাব ইউনিয়ন জ্যাকের ও ভিক্টোরি সার্ভিসেস ক্লাবের সদস্য। দেশে বিদেশে তার বহুমাত্রিক মানবিক কর্মকাণ্ড ও সফলতায় ব্রাহ্মণবাড়িয়ার সদরের সরকারি ওয়েব পোর্টালে বিশিষ্ট ব্যক্তির তালিকায় রয়েছে শওকত আজাদের নাম। যুগে যুগে ব্রাহ্মণবাড়িয়ার ব্যক্তিবর্গ ব্রাহ্মণবাড়িয়ার নামকে প্রসারিত করেছেন, আলোকিত করেছেন। তারই ধারাবাহিকতায় মাহমুদ শওকত আজাদ একজন ব্যক্তিত্ব। নগদ নিবেদিত অর্থনীতির খবর। বাংলাদেশ পুঁজিবাজারকে একটি শক্তিশালী ও সুদৃঢ় করতে হলে ইনসাইডার ট্রেনিংয়ে আস্থা ফিরিয়ে আনতে হবে বলে মনে করেন চট্টগ্রাম ও ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান। সন্ধ্যায় বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার অ্যাসোসিয়েশনের আয়োজনে এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। অনুষ্ঠানে এনবিআর, বাংলাদেশ ব্যাংক ও পুঁজিবাজার সংশ্লিষ্টরা পুঁজিবাজারের উন্নয়নে বিভিন্ন দিক তুলে ধরেন। আইসিবির চেয়ারম্যান বলেন, পুঁজিবাজারকে ঘুরে দাঁড়াতে হলে বড় বড় কোম্পানিগুলোকে এই মার্কেটে আনতে হবে। প্রয়োজনে তাদের সাথে আলোচনায় বসতে হবে। এনবিআর এর সদস্য একেএম বদিউল আলম বলেন, শুধু ট্যাক্স কমালেই ক্যাপিটাল মার্কেট সমৃদ্ধ হবে না, সেক্ষেত্রে পলিসি ঠিক করতে হবে। বিশ্ববাজারের সুদের হার কমছে জানিয়ে আলোচনায় বলা হয়, সুদের হার কমলে এবং অর্থনীতিতে যদি ব্যালেন্স আসে তাহলে পুঁজিবাজারকেও স্থিতিশীলতা আসবে। অভিনেতা সাকিব খানের মালিকানাধীন কসমেটিক্স কোম্পানি রিমার্ক হারল্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন সঙ্গীত শিল্পী ও অভিনেতা তাহসান খান। আজ রাজধানীর একটি হোটেলে সাকিব খান ও তাহসানের মধ্যে এই সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির আওতায় রিমার্ক হারল্যান্ড ব্র্যান্ডের পণ্যের প্রচার ও প্রসারে কাজ করবেন তাহসান। আর এ কাজে তাহসানের মতো একজন তারকাকে তার প্রতিষ্ঠানের সাথে যুক্ত করতে পেরে গর্বিত অভিনেতা সাকিব খান। দেশের মানুষকে নকল ও ভেজাল পণ্যের করাল গ্রাস থেকে মুক্ত করতে রিমার্ক হারল্যান্ডের সাথে যুক্ত হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন সঙ্গীত শিল্পী তাহসান খান। এয়ার কন্ডিশনার ব্র্যান্ড গ্রি গ্লোবাল বাংলাদেশের পার্টনার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি রাজধানীর একটি 5 তারকা হোটেলে সম্মেলন অনুষ্ঠিত হয়। শুরুতেই প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোহাম্মদ নুরুল নেওয়াজ অংশগ্রহণকারী পার্টনার ও অতিথিদের স্বাগত জানান।
গ্রে ব্যান্ডের পণ্য ক্রেতাদের মাঝে প্রচার, নিরবিচ্ছিন্ন সরবরাহ ও বিক্রয়োত্তর সেবা প্রদানের জন্য ধন্যবাদ জানানো হয়। অনুষ্ঠানে গ্রে গ্লোবালের অ্যাসিস্ট্যান্ট প্রেসিডেন্ট কেভিন বাই, সেলস ডিরেক্টর রায়ান শোদ সহ অন্যরা উপস্থিত ছিলেন। এ সময় গ্রে এসির সুবিধা ও বৈশিষ্ট্য তুলে ধরার পাশাপাশি বিপণন কার্যক্রম আরও গতিশীল করতে দিক নির্দেশনা দেওয়া হয়। কুমিল্লার মুরাদনগর উপজেলায় চাঁদাবাজি, দখলবাজি ও নিরীহ মানুষদের উপর জুলুম বন্ধে এবং দলমত নির্বিশেষে মুরাদনগর উপজেলায় সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে 6.5 লক্ষাধিক সাধারণ মানুষের কাছে খোলা চিঠি লিখেছেন বিএনপির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মুফাজ্জল হোসাইন কায়কোবাদ। সকালে এই চিঠি উপজেলা সদরে বিতরণের মাধ্যমে জনগণের কাছে পৌঁছে দেয় উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। চিঠিতে কুমিল্লা 3 মুরাদনগর আসনের 5 বারের সাবেক সংসদ সদস্য কায়কোবাদ লেখেন, 2009 সালে স্বৈরাচারী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর তার বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিতভাবে একটি সাজানো মিথ্যা মামলা করা হয়। সে কারণে এতদিন দেশের বাইরে অবস্থান করেছেন তিনি। চিঠিতে কায়কোবাদ আরও জানান, পতিত আওয়ামী শাসনামলে যারা চাঁদাবাজি ও দখলবাজি করেছে তারা এখনও বিএনপির নামধারী নেতাদের আশ্রয়ে বেশ কিছু জায়গায় চাঁদাবাজি ও দখলবাজি অব্যাহত রেখেছে। তাদের প্রতিহত করার কথাও জানান তিনি। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।